প্রিয় দর্শক, আমার বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এর আগে আমাদের 4টি পর্ব ইতিমধ্যে আপনারা দেখার হয়তো সুযোগ পেয়েছেন। আমরা কথা বলেছি পরিবার এবং বন্ধু নিয়ে, কথা বলেছি গণতন্ত্র রাজনীতি নিয়ে, কথা বলেছি অর্থনীতি কর্মসংস্থান নিয়ে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের যুব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যেটাকে বলি একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। আজকে আমরা কথা বলবো আমাদের মূলধারা এবং যারা দেশের বাইরে আছেন সেই যুব সমাজ, তাদের মূল্যবোধ নিয়ে। বরাবরের মতোই এই আলোচনা আমাদের সাথে থাকছেন এক ঝাঁক তরুণ তরুণী। আমার ডানেই বসে আছে, আর বায়ে আছেন দুজন আমন্ত্রিত অতিথি। চলুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছেন মিস সেলিনা হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক। তারপরে আছেন ডাক্তার ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার ধন্যবাদ আসবার জন্য। অনুষ্ঠান শুরুতে চলুন একটা ছোট্ট একটু প্রতিবেদন দেখি, ওটার সূত্র ধরে আবার মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। উত্তপ্ত দুপুর। আগারগাঁওয়ের প্রবীণ নিবাসের সামনে রিকশায় বসে হাঁপাচ্ছিলেন বৃদ্ধ দানিয়াজ মিয়া। এই বয়সে পেটের ভাত জোগানোর জন্য রিকশা চালানোর কথা ছিল না তার, কিন্তু বাস্তবতা অনেক নিষ্ঠুর। নিজের গতর খাটিয়ে বড় করেছিলেন যে মেয়েকে, বিয়ের পর সে মেয়েও পর হয়ে গেছে। মাঝে মাঝে এই তোর জীবন পর মানুষ হয় রে আপন। এখন বাপ মা আর কোনো কামে লাগে না, এখন বছর অন্তত যান দেখবে। শুধু এই নিম্নবিত্ত বৃদ্ধ দানিয়াজ মিয়াই নয়, দেশের সচ্ছল সমাজের অনেক মানুষেরও বৃদ্ধ বয়সে আশ্রয় হয়েছে প্রবীণ নিবাসে। এদের সামর্থ্য আছে, সেজন্য টাকা খরচ করে থাকতে পারছে এখানে, কিন্তু মূল কারণটা প্রায় সবারই এক। কোনো একটি পরিবারে একজন সন্তান বড় হলো, তারপর হঠাৎ দেখা গেল পরিবারের সঙ্গে তার সম্পর্কটি ছিন্ন হয়ে গেল। সে ভাবলো আপন জগতে, আপন ভুবনে নিজেই মগ্ন থাকতে। এটি কিন্তু ঘটে যাচ্ছে, যার ফলে যে নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্টটা কিন্তু চলে এসেছে ওভাবে, যে না আমি আমারটা নিয়েই থাকবো, আমার বাবা মার বিষয়টি আমার দেখবার বিষয় নয়। তো এই জায়গায় কিন্তু আমরা এখন বলছি একটা মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে এই ব্যাপারটি এমন ঘটেনি। অর্থাৎ যে পারিবারিক বন্ধনে বাঙালি পরিচয়ের গৌরব, তাতে ঘুণ ধরতে শুরু করেছে। এটাকে যদি পারিবারিক মূল্যবোধের কিছুটা হলেও অবক্ষয় ধরা যায়, তাহলে বলতে হবে এর প্রভাব পড়বে পুরো সমাজ ব্যবস্থার ওপর। আর সমাজ ব্যবস্থার উপর প্রভাব পড়া মানে একটা দেশের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকে বদলে দেয়া। আমরা সাধারণভাবে একটি কথা বলি, মূল্যবোধের অবক্ষয়। ব্যাপারটা একটু বিমূর্ত। আসলে অবক্ষয়টা হয় মানুষের মননে, আচরণে, বচনে, দৃষ্টিভঙ্গিতে। হয়তোবা এই যে বলছিলাম গুরুজনকে মান্য করিতে হইবে, এ ব্যাপারটি কিন্তু অনেকটা ধসে গেছে, ক্ষয়িত হয়ে গেছে এই সময়। বা অথবা গুরুজনরা তাদের গুণমান ধরে রাখতে পারেননি, সেজন্য মান্য হতে পারেননি বা মান্য হতে পারছেন না। ন্যায় অন্যায় সংক্রান্ত মূল্যবোধের ধারণাও অনেক শিথিল। নৈতিকতাকে পাশ কাটিয়ে অনেক মানুষই এখন শর্টকাটে নিজের উন্নতির কথা ভাবছে। না হলে এদেশ টানা কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে কেন? কেন এদেশের যুব সমাজ দেশের উন্নয়নে কাজে না লেগে বিদেশে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে? কেন ব্যক্তিগত আক্রমণ এদেশের রাজনীতি চর্চার মূল হাতিয়ার হয়ে উঠবে? আমরা খোলা চোখে, সাদা চোখে দেখছি যে ক্ষমতাসীন রাজনীতিবিদদের আপন কল্যাণটি কিন্তু নিশ্চিত হচ্ছে, কিন্তু জনগণের কল্যাণ সবসময় মায়ামৃগের মতো থেকে যাচ্ছে, ধরা ছোঁয়া যাচ্ছে না। জনগণ যে তিমিরে ছিল সেই তিমিরে যায় বা আরও ঘন তিমিরে নিমজ্জিত হয়ে যায়। তো সেই জন্যে রাজনীতিতে কিন্তু এই মূল্যবোধটি নেই। এসব প্রশ্নের উত্তর হয়তো আছে। উত্তর হিসেবে যে কথাটা সবার আগে উঠে আসছে তা হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা। যে দেশে কর্মসংস্থানের বড় ক্ষেত্র নেই, বেকার হয়ে আছে লাখ লাখ যুবক, যেখানে জিনিসপত্রের দাম এত লাগামহীনভাবে বেড়ে চলেছে, সে দেশের মানুষ নৈতিকতাকে কত দিন ধরে রাখতে পারে? এমন সব কারণের কথাই বলেন অনেকেই। শিক্ষিত ব্যক্তি যদি যথার্থভাবে শিক্ষিত না হয়, ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি হয়, তার দ্বারা সমাজের অনিষ্ট হতে পারে, পরিবারের অনিষ্ট হতে পারে, রাষ্ট্রের অনিষ্ট হতে পারে, এমন দৃষ্টান্ত প্রচুর রয়ে গেছে। তো সেই জন্যে যথার্থ শিক্ষার ব্যাপারটি যদি একটু নিশ্চিত করা যায়, এবং তার জন্যে কিন্তু আবার যথার্থ শিক্ষক বা সুশিক্ষকের প্রয়োজন আছে। তবে এমন সব ভাঙনের হাত থেকে রেহাই পাওয়া যে সম্ভব নয় তা নয়, তবে তার জন্য প্রয়োজন দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়ন আর ব্যক্তি সচেতনতা।
এসব না করে শুধু মূল্যবোধ মূল্যবোধ বলে চিৎকার করলেই অবক্ষয় ঠেকানো যাবে না বলে মনে করেন সচেতন ব্যক্তিরা। আচ্ছা, তোমাদের কাছে আসি। তোমরা তো দেখলে শেষের যে কথাটা বললো যে মূল্যবোধ মূল্যবোধ বলে চিৎকার করলেই মূল্যবোধ এর ক্ষয় ঠেকানো যাবে না। আমি একটু তোমাদের পার্সপেক্টিভটা শুনতে চাই, যে তোমাদের রিয়াকশনটা কি, যে কথাগুলো দেখলে, কতগুলো সিনও তোমরা দেখলে, যে বয়োজ্যেষ্ঠ অনেকে ছেলে মেয়ে বাইরে চলে গেছে, বিয়ে হয়ে অন্যখানে চলে গেছে, এবং কিছুটা একটা অসহায়ত্বর চিত্র। আমি একটু তোমাদের ইয়েটা দিয়ে শুরু করতে চাই। তোমাদের মধ্যে কেউ? মূল্যবোধের ব্যাপারটা যেটা, ছোটবেলায় যদি একটা ছেলে তার বাবা মার সাথে ঠিকমতো গড়ে উঠতে পারে, যদি তার বাবা মার সাথে ইন্টারাকশনটা খুব বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে তার বয়স যতই বাড়ুক সে কিন্তু সবসময় মাথায় রাখবে যে আমার বাবা মা আছে, তাদের এখন বয়স হয়ে গেছে, তাদের এখন আমার প্রয়োজন। সুতরাং তখন কিন্তু আমরা যেটা বলি ফ্যামিলি টাইজ, সেটা কিন্তু তখন অনেক শক্তভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু যদি ছোট বয়সে এরকম হয় যে কোনো ভুল ভ্রান্তির কারণে বাবা মা মনে করছেন তাদের ছেলে তাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে, কিন্তু ছেলে কিন্তু আসলে ভিতর থেকে সেটা ফিল করছে না। সো যখন তার বয়স বেড়ে যাচ্ছে তখন তার মাথায় সেটা কাজ করছে না যে আমি একা না, আমার সাথে আরও দুজন আছে, যে দুজনের জন্য আমি এখানে আছি, তাদের জন্য আমার কিছু করা দরকার। সো যদি এইটা ওভারকাম করা যায়, যে এই ছোটোবেলা থাকতেই যদি একটা ছেলেকে বা একটা মেয়েকে বাবা মার সাথে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ক্রিয়েট করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না আমাদের এই বর্তমান সমস্যাটা আর কন্টিনিউ করবে। আমরা যারা এই বয়সের যারা তরুণ তরুণীরা এখন এখানে বসে আছি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়টা থেকে আছি। তো আমাদের যারা গুরুজনরা তারা কিন্তু আমাদেরকে সবসময় একটা স্বপ্ন দেখান যে এরকম হতে হবে, কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য আমাদেরকে তৈরি করে দেন না যে এইভাবে তোমাকে এই লক্ষ্যটা অর্জন করতে হবে। তো আমার মতে মনে হয় এই যে মূল্যবোধের অপক্ষয়, এটা হচ্ছে আমাদের গুরুজনদের। আমি একটু দোষারোপ করবো এই জন্য যে তারা আমাদেরকে স্বপ্নটা দেখিয়ে চলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্যটা আমাদেরকে ঠিক করে দিচ্ছেন না। এবং এই যে প্রত্যেকের যে এই ধরনের একটা মন মানসিকতা, যার কারণে আসলে আমরা তরুণরা বুঝতে পারছি না যে আমাদের আসলে কী করা উচিত। এই জন্য মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। মূল্যবোধের কারণে আমরা অর্থনৈতিকভাবে অক্ষম হয়ে পড়ছি এবং আমাদেরকে বিদেশে চলে যেতে হচ্ছে, এটা আমার মনে হয়। আচ্ছা আপা, আমি একটু আপনার কাছে আসি। ওই যে শেষ কথাটা বললো যে মানে বাবা মা একটা স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু স্বপ্নের সাথে বাস্তবতার যে একটা লিঙ্ক, যেটা মনে হচ্ছে যে ক্লিয়ারলি বলছে না, এতে করে হয়তো দেখা যাচ্ছে একটা এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে একটা ফাঁক থেকে যাচ্ছে। তো আপনি নিজে তো একজন সাকসেসফুল মা, আমি জানি। তা আমি একটু আপনার ইয়েটা শুনতে চাই, যে আপনি কতটুকু ওর সাথে একমত, বা আপনার কোনো নিজস্ব কোনো এ ব্যাপারে কোনো অবজারভেশন আছে কিনা। আমি ওকে যেটা বলতে চাই সেটা হলো যে বাবা মা তো স্বপ্ন দেখাবেনই। বাবা মা স্বপ্ন দেখাবেন, সেটা একটা যদি দরিদ্র বাবা মা হয় তাহলে তার সামর্থ্য অনুযায়ী তিনি কতটা তাকে এগিয়ে দিতে পারবেন সেটা একটি ব্যাপার থাকে। আর এই স্বপ্নটা ছেলেটি বা মেয়েটি কতটা কিভাবে গ্রহণ করতে পারলো সেটাও একটি ব্যাপার থাকে। আজকে এই মুহূর্তে আমার ঘরে একটি ছেলে আছে, ঢাকা শহরে, সে এনএসইউতে পড়বে, তার মায়ের কোনো সামর্থ্য নাই, বাবা ওর জীবিত না। তখন আমি বললাম যে যদি তোমাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি, তুমি কতটা তৈরি ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য। পরে তাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম সাধারণ জ্ঞানের এবং ইংরেজি থেকে, সে একটাও অ্যান্সার করতে পারেনি। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে বাবা মাকে বা পরিবারকে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ দুইটাকে উভয় পক্ষে থেকেই নিতে হবে এবং উভয় পক্ষ থেকেই এটাকে তৈরি হওয়ার জায়গাগুলোকে তৈরি করতে হবে এবং মূল্যবোধটাকে ওইভাবে ধারণ করতে হবে। আমি এখানে মূল্যবোধের অবক্ষয়, যেটা ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বললেন, যে এটাকে মূল্যবোধের অবক্ষয় বলে ওইভাবে বলতে পারবো না, এটা একটা পরিস্থিতির কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এভাবে বলবো। কারণ আমরা যখন বলি যে অনেককাল আগে, কয়েকশো বছর আগে আমরা বলেছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমরা কিন্তু এখন এই মূল্যবোধে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলে আমাদের সামগ্রিক কর্মকাণ্ডকে সেইভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানটাও তাই, যে এই সবাইকে নিয়ে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে মূল্যবোধের ধারণার মধ্যে বড় করে তোলা। তোমাদের কারো কোনো? হ্যাঁ প্লিজ। কিছু কিছু সময় দেখা যায় যে বাবা মা সন্তানদের উপর কিছু ডিসিশন চাপিয়ে দিচ্ছে। ছোটোবেলা থেকে দেখা যায় যে হয়তো সে বাবা মাই বলে দিচ্ছে যে তুমি এই সাবজেক্টে পড়ো কিংবা এই সাবজেক্টে যাও। তখন দেখা যায় যে একটা সন্তান হয়তো ওই সাবজেক্টের জন্য মন মানসিকতা তার ওই সাবজেক্টের দিকে না, কিন্তু সে হয়তো চাচ্ছে না ওটা পড়ার জন্য। তখন যেটা হচ্ছে যে বাবা মার প্রতি তার হয়তো শ্রদ্ধার কারণে কিংবা ভয়ের কারণে হোক, সে হয়তো বলছে ওকে আমি পড়বো, কিন্তু পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে তার মন থেকে ওটা তার মন থেকে সায় না দেওয়ার কারণে পরবর্তীতে সে আর হয়তো জাস্ট পড়ার জন্য পড়তেছে, ভেতর থেকে তার জিনিসটা আসতেছে না। তো পরবর্তীতে দেখা যায় যে ভবিষ্যতে হয়তো এই কারণে কখনো কখনো বাবা মার প্রতি তার মন থেকে একটা ক্ষোভ থাকে যে আমি একটু আপনার কাছে আসি। ওর কথার আগে আপনি দেখেছেন আরেকজন বলছিল যে একটা খুব ভালো পয়েন্ট, কমিউনিকেশনের ব্যাপারটা, যে
সন্তানদের সাথে পিতামাতার কমিউনিকেশনের ব্যারিয়ারটা যত কম বা একটা বন্ধুত্ব সুলভ হয়, তত দুই পক্ষের জন্যই ভালো। এবং ক্যারিয়ার চয়েসের ব্যাপারটা বা সাবজেক্টের ব্যাপারটা, তো এখানে আপনি নিজেও তো, আমি জানি দ্যাট আপনার নিজের ছেলেও দেশের বাইরে পড়ছে, তো সেই ক্ষেত্রে আপনি কি একই ধরনের সমস্যা ফেস করেছেন, বা আপনার রোলটা কী ছিল, বা আপনি কতটুকু মনে করেন যে এই ব্যাপারে অভিভাবকদের একটু স্বাধীনতা দেওয়া উচিত বা তাদেরটাও শোনা উচিত? এই বিষয়ে কোনো বিজ্ঞান নেই, কেউ বলতে পারবে না যে 2+2 করলে 4 হবে। কোন বাবা ফ্রেন্ডলি হলে ছেলে ফ্রেন্ডলি হবে সেটাও বলা যাবে না, বাবা প্রচণ্ড রাগী হলে ছেলে হবে। এটা কোনো বিজ্ঞান নেই, এটা একেবারে আর্টের একটা ব্যাপার, এটা কোনভাবে যাবে সেটা। কিন্তু মূল্যবোধের ব্যাপারটা আলোচনা আমি একটু যেখান থেকে তুমি শুরু করেছিলে প্রবাসী বাংলাদেশির থেকে, আমার মনে হয় আরও বড় আকারে মূল্যবোধ পরিবর্তন হচ্ছে। যদিও আমার মনে হয় ফুটেজে এসে আমরা রীতিমতো সিনিয়র জুনিয়র নিয়ে চলে আসলাম, কিন্তু যদি প্রবাসী বাংলাদেশি দেখি, প্রথমবার মতো বাংলাদেশে এত বেশি লোক, যেটা খুব ভালো করে বলা হয়েছে যে প্রচুর লোক দেশে আছে, প্রচুর লোক বিদেশে আছে, প্রচুর লোক বিদেশে আছে, সেটা চেয়ে বড় কথা হলো কারা আছে, এক কোথায় আছে এবং কেন আছে। এই তিনটা যদি আমি দেখি, এই প্রথমবার মতো দেখা যাচ্ছে গত 20 বছরে বাংলাদেশি আনস্কিলড এবং সেমি স্কিল লোক গেছে। আগে কিন্তু বেশিরভাগই স্কিল যেত, লন্ডনে বা বিদেশে যখন যেত, নিউ ইয়র্কে মোটামুটি একটা স্কিল অবস্থায় থাকতো। এই যে আনস্কিলড এত পরিমাণে কখনো একটা জায়গায় মিডল ইস্টে যেখানে গেছে, এটা কখনই হয়নি লাস্ট 20 ইয়ার্সের। এটা হলো বড় একটা জিনিস। এবং শুধু গেছে তাই না, তারা আবার বাংলাদেশে টাকা পাঠাচ্ছে এবং ইন্টারঅ্যাক্ট করছে, রোজ মোবাইলে ফোন কথা বলছে, তারা বিভিন্ন চ্যানেল যেগুলো আছে সব কিছু দেখছে। এই যে ইন্টারাকশন বিশ্বায়নের কারণে এটা ইন সেঞ্চারিজ কখনো হয়নি, এটা প্রথমে মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখি এবং কোথায় যাচ্ছি সেটার একটা দিক ভালোভাবে চলে এসেছে এই যুব সমাজ থেকে শুরু করে পুরো সমাজে, সেটা হলো যে যদি ধর্মের ব্যাপার ধরা হয়, মোটামুটি আগে ধর্ম বলতে আমরা বাংলাদেশে যে ধর্মের মধ্যে ছিলাম, সুফি হানাফি এই যে ভাবটা এবং যথেষ্ট টলারেন্ট ভাব ছিল, এটা শিফট হয়ে গেছে। কারণ মিডল ইস্ট হয়ে গেছে অথেন্টিক, কারণ যেহেতু ওখানে মক্কা শরীফ আছে, মদিনা শরীফ আছে, তারা ভাবছে ওখানে যা হচ্ছে ওটাই হলো অথেন্টিক। তার একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে, সেটা হলো কালো বোরখা পরা। আমাদের হানাফি দর্শনে বা সুফি দর্শনে যে কোনো কালার কিন্তু পরা যায়, আপা ভালো করে জানবেন, এখানে লাল নীল সবুজ বিভিন্ন কালার পরা যায়। কিন্তু সৌদি আরবিয়ায় একটা কালারই আইনত দেয়া আছে, সেটা হলো কালো বোরখা। এখন ওখানে যারা আছেন তারা যেহেতু সবসময় টাকা পাঠাচ্ছেন, বোরখা পাঠাচ্ছেন ইত্যাদি, এবং পাঠাচ্ছেন কোনটা, ওই কালো বোরখা করতে করতে কিন্তু দেখা গেছে এই লাস্ট 20 ইয়ার্সে শুধু বাংলাদেশে না, পাকিস্তানে দেখা গেছে, মালয়েশিয়া দেখা গেছে, কেরালাতে দেখা গেছে, এমনকি লুটনে দেখা গেছে একটা ব্ল্যাকিজেশন অফ দ্য ভেইল হয়েছে, কালো বোরখা হয়ে গেছে। হ্যাঁ, এখন কাউকে বোঝানো যাচ্ছে না যে অন্য কালার পরাটা যে আগে ছিল সেটা কিন্তু, এবং এটা শুধু কালো বোরখার ব্যাপারে না, এটা বিভিন্ন, এমনকি মিলাদ শরীফের ব্যাপারটা, মিলাদ শরীফ যেহেতু সৌদি আরবিয়ায় মিলাদ শরীফ হয় না, এখানেও দেখা যাচ্ছে আস্তে আস্তে মিলাদ শরীফ উঠে যাচ্ছে। এই যে কতগুলো জিনিস, আমি আরও মানে যদি জটিল মানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, এই জিনিসটা একটু দেখা দরকার যে এখানে এসে মূল্যবোধের এক জায়গায় এক ধরনের ইনটলারেন্স দেখা দিয়েছে, যেটা আমি আরও সিরিয়াস মনে করি। যে এখন প্রচণ্ডভাবে যে যুব একটা রাইটিয়াসনেস, যে আমি ঠিক বলছি অন্যরা, এবং তার একটা কি বলা হয় কারেন্ট এক্সাম্পল তো ওই লালন ভাস্কর্য নিয়ে প্রচণ্ড ইনটলারেন্স। এবং এই ইনটলারেন্সের মধ্যে যে মূল্যবোধটা এসেছে, যেটা আমি মনে করি যে প্রবাসী বাংলাদেশি বা প্রবাসী থাকার ফলে এবং বিশ্বায়নের যুগে এই পরিবর্তনটা এসেছে, এটাকে সামলানো যে কি বলা হয় যে ধরনের শিক্ষা মেধা দরকার, এমনকি ধর্মের ব্যাপারে যে শিক্ষা দরকার, সেই জিনিসটা নেই, যার জন্য খুব সহজে বাইরের একটা মূল্যবোধ এসে বাংলাদেশের উপরে পড়ে গেছে। তার একটা অংশ আমি হয়তো কিছুটা হয়তো বলবো যে হতে পারে যে সিনিয়রদের উপরে অত দেখাশোনা না করা, কিন্তু মানে এটা ওই যেটা বললাম সামগ্রিক একটা ফ্যাক্টর, হ্যাঁ, এটা বড় একটা জিনিস কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তোমাদের মতো তো কেউ কেউ বাইরে থাকার সুযোগ হয়েছে, আমি একটু ইমতিয়াজ ভাইয়ের কথার আলোকে একটু জানতে চাই যে তোমাদের নিজস্ব অভিজ্ঞতা কি, তোমরা কি ফিল করেছো যে যেখানে ছিলে আর এখন আছো যে একটা মূল্যবোধের একটা বড় গ্যাপ, যেটা তোমাদের রিকনসাইল করতে অসুবিধা হচ্ছে, বা ট্রানজিশনটা কেমন হয়েছে?
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ছিলাম। সো আমি যেটা বলতে চাই হলো ওখানে আমরা ধরেন এখানে 7 ইয়ার্স ওখানে থেকে এসে এখানে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন ওখানে এত কনজার্ভ না, আমরা রাস্তায় হাঁটছি সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে না। এখানে যেমন হয়তো অনেক আনস্কিলড মানুষ থাকে যারা ঘুরে ঘুরে থাকে, এটা খুব আনকমফর্টেবল লাগে। ইচ্ছে মতো মানে যেরকম কাপড় পরে হাঁটতে পারছি না, মানে সবাই তাকায় থাকে কি মেয়েটা কেমন কাপড় পরেছে। সো ওইটা একটু আনকমফর্টেবল লাগে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হবে ওখানে যেটা, ওখানে যেমন আমরা বোরখা পরলে বা হিজাব পরলে সবাই তাকায় থাকে, কে মনে হয় ইন্ডিয়া থেকে আসছে বা সৌদি আরব থেকে আসছে বা কোনো মানে একটা বাজেভাবে বলি করে সবসময় আমাদের। আমি যখন স্কুলে ছোটোবেলায় পড়তাম তখন সবসময় আমাকে বলি করা হতো মনে হয় ইন্ডিয়া থেকে আসছে মেয়েটা। বাংলাদেশ বলে যে একটা দেশ এসে তারা এটাই জানে না। সো ওটা খুব একটা খারাপ লাগে। আর এখানে ওইসব প্রবলেম ফেস করতে হচ্ছে, ওখানেও প্রবলেম। সো আমার মনে হয় কোনো একটা চেঞ্জ দরকার আমাদের জন্য। আচ্ছা, আর এমনি কি তোমার, আমি একটু প্যারেন্টাল সাইডে যাই, যে তুমি কি কখনো ফিল করো যে আমরা যেটা অনেক সময় দেখি যে ছেলেমেয়েরা বাইরে থাকলো বা আমার সবসময় ইচ্ছা থাকে যে আমার ছেলে মেয়ে বাঙালি মূল্যবোধ নিয়ে বড় হবে, যেটা অনেক সময় একটু ডিফিকাল্ট, কারণ তোমার বন্ধু বান্ধব সব বিদেশি, তোমার স্কুলে সব ইন্টারাকশন হচ্ছে ওদের সামাজিক কনটেক্সটে। তো সেখানে কিন্তু ডুয়াল ফোর্স কাজ করে, একটা হলো তোমার বন্ধু বান্ধব পারিপার্শ্বিক, আর একটা হলো বাসায় গেলে তোমার বাপ মার প্রত্যাশা। তো এই জিনিসটা কতটুকু তোমাদের এফেক্ট করে? ওয়েল, এটা আমার মনে হয় টোটালি মা বাবার উপর ডিপেন্ড করে কিভাবে একটা বাচ্চাকে বড় করবে। সে যদি একটা মেন্টালিটি দিয়ে রাখে যে তুমি বাঙালি একটা মেয়ে, তোমার এভাবে কালচার, তোমার এইভাবে চলতে হবে, তাহলে আমার মনে হয় বাচ্চার ওটাই ফলো করে। আর ওখানে হ্যাঁ প্রবলেম হয় যে এভাবে আমরা স্কুলে যাই, বিদেশি ফ্রেন্ডরা থাকে, তাও ওটা মানে মেনটেন করা যায় টু সাম এক্সটেন্ট আমার মনে হয়। আমি একটু আপনার কাছে আসি, এই যে ধর ওর কথা ধরে একটা কথা আগে বলি, তারপর একটু পরে আপনারটা শুনছেন। সেটা হলো যে ফ্যামিলি ওরা যেটা বললো যে অনেক সময় চাপিয়ে দেয়। আমি লন্ডনে একবার 4 মাস সোয়াসে থাকার কাজ করার সুযোগ হয়েছিল, তখন দেখতাম ওখানে বেশ কিছু মেয়ে আসতো, তাদের ব্যাগের মধ্যে বোরকা থাকতো। তা আমি বললাম যে ব্যাপারটা কি তোমার ব্যাগে রাখো কেন? বলে যে বাড়ি থেকে বের হতে হয় এটা পরে, কারণ ফ্যামিলির প্রেশার। কিন্তু বেরিয়ে যে কোনো একটা জায়গায় ওরা খুলে ব্যাগে ঢুকায়, আবার ওই জায়গায় ফেরার সময় ওই জায়গায় গিয়ে পড়ে, কিন্তু সারাটা সময় সে আর পড়ে না। না, আসলে আপনি এই উদাহরণটা দিয়ে ভালোই করছে। আমি এটা নিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা জিনিস কিন্তু আমি নিজেও যখন বাইরে ছিলাম আমি দেখেছি যে বা আমার কিছু গতানুগতিক প্রত্যাশা থাকে যে তার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়বে রেগুলার, তারপর ধরেন রবীন্দ্রসঙ্গীতও গাইবে, নজরুল গীতিও গাইবে, কিন্তু সেই ছেলে মেয়ে যখন বাইরে যায় স্কুল কলেজে ফ্রেন্ডদের সাথে মিশে সোশ্যালাইজ করে, সেই বৃত্তটা কিন্তু একেবারে ডিফারেন্ট। সেখানে ধরেন একটা ছেলে মেয়ে পার্টিতে যেতে পারে, উইকেন্ডে ঘুরতে যেতে পারে, সেখান থেকে এটা কিন্তু একটা টেনশন শুরু হয়। এবং দেখা যায় অনেক বাসায় আমি দেখেছি ইন্টারনেট অ্যাক্সেসও দেওয়া হয় না, যদিও ছেলেমেয়েরা স্কুল কলেজে কিন্তু অবারিত ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। তো এখানে বাপ মাদেরও কি একটু প্র্যাগম্যাটিজমের ব্যাপার আছে না, যে কতটুকু আপনি রিয়েলিস্টিক্যালি আপনি এই মূল্যবোধগুলা ইনজেক্ট করতে পারবেন? আর আপনি যেটা বললেন যে এটাই যদি হয় যে বাইরে গিয়ে বোরকা খুলে ফেলে, তো তাহলে তো ওই সেন্সের ভিতর থেকে সে অ্যাকসেপ্ট করছে না। এখানে আমি বলবো যে বাবা মার একটু না পুরোটাই থাকা উচিত। একটি সন্তানকে বুঝতে হবে যে তার কতটুকু সে যেতে চায় এবং কতটুকু দিলে সে অন্য খাতে নষ্ট হয়ে না যায়, যেমন ড্রাগ অ্যাডিক্টেড না হয়ে যায়। সেই জায়গায় এখানে বাবা মার দায়িত্বটা অনেক বড়। আমি যেটা মনে করি যে একজন ও যে বললো যে অনেক সময় বিষয়টা চাপিয়ে দেওয়া হয়, সেটাও ঠিক নয়। আমি 2টা ছেলেকে দেখেছি যারা ওই বিষয়ে পড়তে দেওয়ার পর আর পারেনি, পরে তাদেরকে অন্য বিষয়ে ভর্তি করতেই হয়েছে, যে পড়তে চায়নি, বাবা মার ইচ্ছা অনুসারে সেটা পড়তে চায়নি। এই জায়গাগুলোকে বাবা মার খুব রক্ষণশীল হওয়ার যুক্তি নেই এবং এই জায়গাগুলো একটু ছাড় দেওয়াই উচিত। ইমতিয়াজ ভাই, আপনার ছেলে তো বাইরে, একটু শুনি আপনার এক্সপিরিয়েন্স। এখানে মনে রাখতে হবে যে প্রচুর ছেলে মেয়ে আছে যাদের বাবা মাই নেই, হ্যাঁ, এবং অনেক সময় দেখা গেছে যে 2 ভাই আছে, এক ভাই হিপ্পি হয়েছে আর এক ভাই একেবারে অন্য ধরনের হয়েছে। সো যেটা কোনো বিজ্ঞান নেই, কিন্তু কে কিভাবে বড় হবে, কোথায় যাবে কেউ জানে না। যেটা দরকার, যেটা মানে আমি বাবা হিসেবে হয়তো বলতে পারি যে কখনো আমি অপশনস বাড়িয়েছি, বইয়ের ব্যাপারে অপশনস বাড়ানো হয়েছে। যদি বামপন্থী বই আছে, ডানপন্থী বই আছে, যদি বুদ্ধিজমের বই আছে, ইসলামের বই আছে, সব ধরনের বই আছে, সব ধরনের ছবির ব্যাপার আছে। এবং দেখা দরকার যে কত সে ম্যাচিওর হয়েছে। এবং এখন যেহেতু সে অ্যাডাল্ট, এখন আর এমন কোনো যেগুলো অ্যাডাল্ট ছবি সেগুলো কি বলা হয়, যেগুলো হয়তো আমি আগে আলাদাভাবে রাখতাম, এখন আর রাখা দরকার নয়, কারণ সে জানে সেও একজন অ্যাডাল্ট। এখন কথা হচ্ছে যে সেটা
কেস বাই কেস হয়তো বাধা দেওয়া যেতে পারে, ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু যে কোনো শিশুকে যদি আমি অপশনস না বাড়াতে পারি, পুরো পৃথিবীটাকে যে না দেখাতে পারি, আমি যদি খালি বলি যে না বাংলাদেশই ভালো আর কোনো দেশ, সব দেশ খারাপ ইত্যাদি, ভারত খারাপ, পাকিস্তান খারাপ, চায়না খারাপ, তাহলে হবে না। সেই ভালোগুলো সব এই ব্যাপারে যেটা মানে সবগুলো যদি, সব ড্রেসের ব্যাপারেও তাই, যে সব ড্রেসই ভালো, কিন্তু কোথায় কি পরা হবে সেটাও আবার খেয়াল রাখা। কারণ আফ্রিকার অনেক ড্রেস আছে যেটা ভালো, আবার দেখা যাচ্ছে যে এমনকি ইংল্যান্ডের প্রচুর ড্রেস আছে সেটা ভালো। এখন ইংল্যান্ডের সেই টুপি পরে যদি আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে যাই, সেটা যেমন হাস্যকর হবে, অথচ আবার যদি আমি আমার এই ড্রেস পরে যদি আমি এখন লন্ডনে বা অক্সফোর্ডে যাই, সেটাও হয়তো তারাও, যেটা একজন বলছিল যে কেন তাকাচ্ছে, তাকানোর ব্যাপারটা কিন্তু অনেক সময় বাংলাদেশকে দোষী দিই। আমি যখন বাইরে যাই সবসময় আমার দিকে তাকিয়ে থাকে যদি আমি এই ধরনের একটা ড্রেস পরে আসি। তো কথা হচ্ছে যে খেয়াল রাখা দরকার যে আমি কোনো অপশনস বন্ধ করছি না। মানে আপনি বলছেন যে বিশ্বায়নের যুগে একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ইনফর্মড চয়েসটাকে আরও ভায়াবল করে তোলা, যে জানুক পড়ুক এবং সেখানে প্যারেন্টসদের একটা পার্টিসিপেটিভ রোল থাকুক, একটা ইনফ্লুয়েন্সিং রোল থাকুক, তারপর ওই আস্থাটা রাখা যে দেশ হোক বিদেশ হোক দে উইল মেক দ্য রাইট চয়েস। আমাদের আলোচনা আপা, আমি একটু বিরতি নিয়ে ফেরত আসি আপা। আমরা ছোট্ট আমাদের আলোচনা জমে উঠছে, থাকুন আমাদের সাথে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি। সময়েরই সাথে ছুটে চলেছি আগামীর সন্ধানে। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। এসো হাতে রাখি হাত, যতই বাধা থাক। সাজানো স্বপ্নের দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।
প্রিয় দর্শক, ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা নিয়ে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম কিছু তরুণ তরুণীর কাছে, তাদের মতামত শুনতে, তারা কি ভাবছেন, বা এই যে যেটা শুরুতে আমি বলেছি ক্রস কালচারাল ডিভাইড, যে দুই ধরনের সাংস্কৃতিক যে একটা ইন্টারফেস। তো চলুন একটু দেখি তাদের কি চিন্তা ভাবনা। একটা শিশুর উপরে তার বাবার প্রভাব খুবই পড়ে, কারণ দেখা যায় যদি পরিবারে বাবা ঘুষ খায় তবে তার মূল্যবোধটা ঠিক ওইভাবে পরিবর্তন হয়, যে ঘুষ খাওয়াটা কোনো ব্যাপার না, সততাও তার কাছে কোনো ব্যাপার না। ছেলেমেয়েরা ওইভাবেই বড় হতে থাকে। তো বাবার ভূমিকা এবং পরিবারের ভূমিকা অবশ্যই মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ফ্যামিলি থেকে সন্ধ্যা হয়ে গেলে মেয়েরা কোনো কাজ তাদের মানে করতে পারছেন ইনকমপ্লিট করেই তাকে আশা লাগতেছে, ফ্যামিলিতে ফিরে আসা লাগতেছে। এবং এখানে আমার কাছে মনে হয় যে ফ্যামিলি বলছে যে তোমাকে সিকিউরিটির জন্য তোমাকে চলে আসতে হবে আগে আগে বাসায়। তো এক্ষেত্রে তারা বলছে যে সামাজিক আমাদের সমাজের অবস্থান বলছে। তো আসলে আমার মনে হয় যে তো আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি এটা আমাদেরকে পাল্টাতে হবে। মূল্যবোধ বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে আমার পরিবার, আমার সংস্কৃতি বা আমার সমাজ থেকে আমি যেই বিষয়গুলো আমার পথ চলার উপকরণ হিসেবে পেয়ে আসছি এবং যে বিষয়গুলোকে আমি মনে ধারণ করে গড়ে উঠছি সেটা হচ্ছে আমার মূল্যবোধ। এতক্ষণ আপনারা আমাদের ঢাকার বাইরের কিছু তরুণ তরুণীর মতামত দেখলেন। এখন আবার মূল আলোচনা ফিরে আসি। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের অনেকের তো আত্মীয় স্বজন বাইরে আছে, যারা নিজেরাও বাইরে যায়নি, বাইরে আছে। তো তারা যখন এখানে আসে সাধারণত কি হয় দেখা যায়, কিন্তু সাধারণত কোনো একটা তোমাদের পরিবারের সাথেই থাকে, সাধারণত কেউ হোটেলে কিন্তু কেউ উঠে না। এবং তখন দেখা যায় তোমাদেরই খালাতো বা মামাতো ভাই বোন, তাদের সাথে তোমাদের একটা সুযোগ হয় ইন্টারাকশন করার। এবং সেখানে অত কিছু কিছু জিনিস থাকে যেটা তাদের ওখানে থাকার কারণে তাদের কিছু মূল্যবোধ, যেটা সবসময় তোমাদের সাথে হয়তো কনসিস্টেন্ট নাও হতে পারে। তো সেইটার সম্বন্ধে একটু আমি তোমাদের একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই, যে তোমরা কী ফিল করো, তোমাদের কি মনে হয় যে তোমাদেরই সে একজন, নাকি সে একটা বাইরের কোনো স্ট্রেঞ্জার, বা কী কারণে এই ফিলিংটা হয়, একটু তোমাদের কারোর কাছ থেকে শুনতে চাই। আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি নিজে যেটা দেখেছি, বাইরে আমার কিছু রিলেটিভস আছে, কাজিন, তারা যখন আসে মানে ওরা খুব আন্তরিক হতে চায়, কিন্তু একজন আপু বলছিলেন যে সমস্যাটা হয় আসলে বাইরে চলাচলের ক্ষেত্রে, বা তারা কিভাবে চলবে, তারা কিভাবে কথা বলবে, তাদের মধ্যে আসলে বাংলাদেশের প্রতি টানটা থাকে এবং তারা আমাদের সাথে খুবই মিলে যেতে চায়। খুব আমরা কি করি, আমরা কিভাবে খাচ্ছি, প্রত্যেকটা জিনিস ফলো করে এবং আমাদের সাথে একরকমভাবে চলার চেষ্টা করে। দূরত্বটা যেটা হয় সেটা আসলে মানসিক দূরত্বটা হচ্ছে সময়ের কারণে। আমরা এদিকে বড় হয়ে উঠেছি আর ওরা বাইরে বড় হয়ে উঠেছে, সেই মানসিক দূরত্বটা কিছুটা থেকে যায়। কিন্তু আমিও বেশিরভাগ সময় আমি যে কয়েকজনকে দেখেছি তারা চেষ্টা করে যে একদম কাছে চলে আসা। তোমাদের সাথে কি তুমি ফিল করো যে মানে তোমার একটা এখানকার লোকাল বন্ধু বা আত্মীয়র সাথে তার কোনো ডিফারেন্স কি তুমি ফিল করো? হ্যাঁ, অবশ্যই সেই মানসিক দূরত্বটা অবশ্যই থাকে। মানে এখানকার ছেলেমেয়েরা যারা আমাদের বন্ধু বান্ধব, তাদের সাথে বাইরে যারা বড় তার সাথে মন খুলে কথা বলতে পারো? হ্যাঁ, মন খুলে আমরা কথা বলতে পারি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আমরা যারা একদম ইউনিভার্সিটিতে মেইন স্ট্রিমে আমরা চলাচল করছি, তাদের জন্য এটা যতটা সোজা, একটু গ্রামের দিকে বা উপশহরের দিকে চলে গেলে তারা আবার ওই জনগোষ্ঠী যারা বাইরে থেকে আসছে তাদের সাথে আবার ওই মন খুলে কথা বলাটা সম্ভব হয়তো হবে না। সেটা আমি ফিল করতে পারি যে আমি যেভাবে তাদের সাথে কথা বলতে পারছি, কারণ আমি নেট ব্রাউজ করছি, আমি স্যাটেলাইট চ্যানেল দেখছি, আমি হয়তো তারা কোন কালচারটা বড় হচ্ছে, আমরা কোনটা, পুরোটাই আমি পার্থক্য করতে পারছি, যে কারণে সে আমার কাছে আসতে পারছে, আমি তার কাছে যেতে পারছি। বাট যারা দুটো কালচার পুরোপুরি না জানে তাদের জন্য কোপ আপ করাটা বেশ টাফ হয়ে যায়। আচ্ছা, এখন আমি একটু উল্টিয়ে দিই, যারা বাইরে ছিল এখানে এসছো, বা যখন বাইরে থাকতে এখানে ভিজিট করতে, তোমাদের মধ্যে একজন অলরেডি বলেছে, তোমরা কি এখানে এসে ফিল করেছো, মানে তোমাদের আরেকজন আছে যে বাইরে ছিলে, হ্যাঁ আমি একটু তোমার কাছে যাই, যে তুমি যখন আসতে এখানে তখন কি তোমার কখনো মনে হতো যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যে ইউ আর দ্য অড পারসন আউট, নাকি মনে হতো যে না আই এম পার্ট অফ ইট? দেশে ফেরার পর নিজেকে আসলে অড লাগতো, কারণ অনেক বিষয় অনেক যেমন বাংলা বলতে সমস্যা হচ্ছে অথবা ইন্টারাক্ট করতে সমস্যা হচ্ছে। আমার এতদিনের কনসেপ্টগুলো অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে এখানে কালচারগুলোর সাথে মেনটেন করতে একটা কনসেপ্ট বলো চেঞ্জ হয়ে গেছে। যেমন যে হিজাবের কথাটা বলা হচ্ছিল, তো আমি মিডল ইস্টে ছিলাম, ওখানে আমাকে হিজাব করতে হয়েছে, কিন্তু ইটস নট দ্যাট যে আমাকে কম্পালসারি করতেই হবে, কারণ সব দেশে তো কম্পালসারি থাকে না। কিন্তু এখানে যেমন ওখানে ফ্রেন্ডদের সাথে। মিডল ইস্টে কোথায় ছিলে? মিডল ইস্টে কুয়েতে ছিলাম। কুয়েতে ছিল, আচ্ছা।
জি তো এখানে এসে হ্যাঁ ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি। মানে ডিফিকাল্ট ইন হোয়াট সেন্স দ্যাট মানে আমরা তো সেই হিসাবে কুয়েতের তুলনা উই আর মোর লিবারাল, তো তোমার জন্য কি লিবারালটা ওয়াজ ডিফিকাল্ট না ট্রান্সফার, মানে আমি একটু স্পেসিফিক বুঝতে চাই যে হোয়াট ওয়াজ ডিফিকাল্ট? স্পেসিফিক অ্যাকচুয়ালি ফ্যামিলি ম্যাটার্স, মানে ওখানে যদি আমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতেছি আমাকে দিচ্ছে, কিন্তু এখানে না তোমার রাতে তাড়াতাড়ি ফিরতে হবে, ফ্রেন্ডদের সাথে বাইরে যেতে পারবে না, যে স্কুল অথবা কলেজ তারপরে বাসায়। এটা ফ্যামিলি অ্যাকচুয়ালি সব ফ্যামিলি তো একরকম না, এটা ফ্যামিলির উপর নির্ভর করে। আমার মনে হয় দেশের মধ্যেও কিন্তু শহর থেকে গ্রামে গেলেও অনেক সময় দেখা যায় ডিসপ্লেসড মনে হবে। তো ডেফিনেটলি যদি কেউ বিদেশে থাকে, অন্য জায়গায় থাকে, এসে এখানেও ডিসপ্লেসড মনে হবে। আমার মনে হয় না সেটা সমস্যা অতখানি না। যত বেশি সমস্যা হচ্ছে যুব সমাজের যে জিনিসটা বা বড়দের যেটা সমস্যা হচ্ছে যে কিছু সিরিয়াস মূল্যবোধের ব্যাপারটা চলে আসছে এবং আমরা ওটাকে মনে করছি অথেন্টিক। যদি আমি নিউ ইয়র্কে থাকি, আমি মনে করছি যে যদি নিউ ইয়র্কে যদি এখন দুই কানে ছেলেরা যদি দেয় কি বলা রিং পরে, ওটাকে আমরা মনে করছি যে সবচেয়ে মডার্ন, আমাকেও মাইকেল জ্যাকসন হতে হবে বা ম্যাডোনা হতে হবে, ওই ধরনের ড্রেস পরতে হবে, ওটা যেরকম আছে। আবার মিডল ইস্টে যারা থাকছে, মিডল ইস্টে বলছে যে না ওই ড্রেসটা বা ওই ধরনের খাওয়া বা ওই ধরনের কথা বলাটাই আমাকে করতে হবে। সেটা আমার মনে হয় আরও সিরিয়াস ব্যাপার, এবং ওটাকে যদি আমি আমার বাংলাদেশ বা বাঙালির মূল্যবোধটাকে যদি আমি তুলে না আনতে পারি যে না আমার মধ্যেও যথেষ্ট কি বলা হয় অনেক রিসোর্স আছে এবং অনেক সোনা লুকিয়ে আছে, এটাকে যদি আমি সামনে না আনতে পারি, তাহলে দেখা যাবে একটা সময় ওটা এসে এমনভাবে ধাক্কা দিবে যে তখন আমি আর সামলাতে পারবো না। একটু দেশের ভিতরে আসি, ঢাকা আসলে ওরকম কোনো কিছু মনে হয় যে কোনো মানে উইদিন চিটাগং ঢাকার মধ্যে কোনো কালচারাল কোনো ওরকম সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্ট দেখো বা তোমার চোখে পড়ে, নাকি তোমার মনে হয় না সব একই রকম? ঢাকা চিটাগং যেটা হয় এটা তেমন একটা মনে হয় না, তবে বাহির থেকে যখন আসে, যেটা একটু আগে আমাদের টপিকস যেটা ছিল যে বাইরে থেকে যখন আমাদের আসে ফ্যামিলির সাথে আমাদের সাথে যখন মিট হয়, তখন দেখা যায় যে এটা কিছুটা আমার কাছে মনে হয় যে প্যারেন্টসদেরও কিছুটা ভূমিকা থাকে যে হ্যাঁ আমি যে দেশ থেকে আসলাম, আমাদের ওইখানকার সংস্কৃতিগুলো কিভাবে চলবে, মানে আমরা কিভাবে চলে আসছি আর দেশের কথা বলা, এগুলো চেনা, সেটার একটা ব্যাপার আছে। আমার দুটো কাজিন আছে, দুটো কাজিনের মধ্যে দু জায়গা দুজন, তো একজন দেখা যায় যে প্রায় সময় আঙ্কেল 1 ইয়ার্স 2 ইয়ার্স পর পর আসে, আসার সময় যাওয়ার সময় দেখা যায় যে আমার কাজিনদের খুব ডিমান্ড থাকে যে আমি পাঞ্জাবি কিনবো, কিংবা আমার ইয়াদের যা ফিমেল আছে ওরা থাকে যে আমার থামি কিনবো, যে পাহাড়ি যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে যাবো। আবার অন্যদিকে ওদিকে কাজিনগুলো দেখা আছে ওই পাশেরটা দেখা যায় যে ওরা তেমন এইগুলো নিয়ে কোনো ইয়া নাই, মানে কেয়ার করে না, আসে একটু ওরা একটু দূরে দূরে থাকে। তো আমার কাছে মনে হয় চাচা অনেক বেশি লিবারেল, আমাদের কালচার সম্বন্ধে অনেক বেশি জানায় এবং এদের কথা অনেক বেশি বলে দেখে ওরা অনেক বেশি কিছু জানে এবং ওদের মূল্যবোধটা অন্যরকম। আচ্ছা আমি একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, আমাদের তো একটা বড় জনসংখ্যা যাতে আমরা বলি এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি, তো মাঝে মাঝে আমি পত্রিকায় দেখি যে যখন এনআরবিদের কোনো কনফারেন্স হয়, কোনো সেমিনার হয়, কিছু কিছু চিঠিপত্র আমি পত্রিকায় মাঝে মাঝে দেখি যে আমাদের যারা এখানে বাংলাদেশে আছেন তারা এই ধরনের কথা বলেন যে এরা কারা, মানে এরা দেশে থাকে না, আমরা ডেইলি যেসব ঝামেলা ফেস করি, আমাদের কারেন্ট নাই, আমাদের পানি নাই, ট্রাফিক জ্যাম আমরা রেগুলার ফেস করি, এরা কে, মানে এরকম একটা অ্যাটিটিউড যে এরা আমাদেরকে মানে উপদেশ দেওয়ার কে, একটা দেখা যায় অনেক সময় একটা এলিয়েনেটেড ফিলিং যে এরা আমাদেরকে জ্ঞানদার করার কে। তা আমি একটু জানছি তোমাদের কাছে তোমাদের ফিলিংটা কি, তোমরা কি এদেরকে খুব ওয়েলকাম করো নাকি তোমাদের একটু রিজার্ভেশন আছে যে যে এরা এখানে সারা বছর থাকে না, ঘুরতে আসে, আমাদের মতো দৈনন্দিন বিড়ম্বনাগুলো এরা ফেস করে না, সো আমি তার কাছ থেকে এইসব শুনতে ইন্টারেস্টেড না? কোন সাইডে তোমরা, একটু আমি তোমাদের পার্সপেক্টিভ। হ্যাঁ প্লিজ। এটা হচ্ছে যারা আসছে বাইরে থেকে তাদেরকে অবশ্যই আমরা ওয়েলকাম জানাই, কারণ আমরা যে সমস্যা ফেস করছি তার কিন্তু কিছুটা হলেও ওভারকাম করার চেষ্টা করে কোনো না কোনোভাবে। হয়তো তারা ইলেকট্রিসিটির দিকটা দেখছে না কিংবা ট্রাফিক জ্যামের দিকটা দেখছে না, কিন্তু অন্যদিকে কোনো না কোনোভাবে তারা এটাতে ইন্টারফেস করে এবং এই সমস্যাগুলোতে ওভারকাম করার চেষ্টা করে। আর আরেকটা কথা বলতে চাই যে আমরা বারবার আমাদের প্যারেন্টসদের দোষ দিচ্ছি যে তারা এইভাবে চাপায় দিচ্ছে, কিংবা এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে আমরা যখন বেশি ঘোরাফেরা করতে যাচ্ছি তারা কিছুটা হলেও গোছায় রাখতে যাচ্ছে, কারণ তারা চায় না আমরা কোনো খারাপ পথে যাই কিংবা নষ্ট হয়ে যাই। শেষে নষ্ট হওয়ার পরে কিন্তু আমরা আবার প্যারেন্টসদের দোষ দিই। সেক্ষেত্রে আমাদের নিজেদের দায়িত্ববোধ কতটুকু আছে এবং কতটুকু আমাদের রাখতে হবে এটা সেলিনা ম্যাম এবং ইমতিয়াজ স্যারের কাছ থেকে জানতে যাচ্ছি। আমি তো শুরুতেই এটা বলেছি যে
দুই তরফের ইন্টারাকশন হতে হবে এবং খুব কঠিনভাবে হতে হবে। বাবা মাকেও বুঝতে হবে, বাবা মাও সন্তানকে বুঝবে। যদি এইটা না হয় তাহলে পারিবারিক ভিত্তিটা শক্ত হয় না এবং দাঁড়ায় না। যদি কারো মানে চাপিয়ে দেওয়ার বিষয়গুলো কনভিন্স করতে হবে যে না, আমি এই সাবজেক্টটা কিছুতেই পড়তে পারবো না। আমার মেয়ে লারা যে পাইলট হয়েছিল, আমরা খুব চেয়েছিলাম, ও একটু ভালো স্টুডেন্ট ছিল বিজ্ঞানের, আমরা চেয়েছিলাম ও ডাক্তারি পড়ুক। ও কিছুতেই পড়বে না, পরিষ্কার ইন্টারমিডিয়েট পড়ার সময় বলে দিল যে আমি এটা পড়বো না। তারপরে তো ঢাকা ইউনিভার্সিটিতে সে ইংরেজিতে ভর্তি হলো, আমরা কিছুই বলিনি ওকে, কারণ ওটা ওর চয়েস, ও যেটা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা। তবে আমিও একটু বলবো যে ইমতিয়াজ সাহেব আছেন এখানে, যে ঢাকা ইউনিভার্সিটিতে গেলেই ছেলেমেয়েরা যে তার পছন্দ মতো বিষয়টি পাবে সেটা কিন্তু নয়। সেটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনেক সময় তাকে একটি বিষয় দেয়া হয়। তো সেটাও একটা, শুধু বাবা মা থেকে বেরিয়ে যদি আমরা বৃহত্তর জায়গাগুলো চিন্তা করি, সেখানেও কিন্তু লিমিটেশন আছে। রেজাল্ট থাকে প্লাস কম্পিটিশন এখন এত বেশি হয়ে গেছে। তারপরে ও যে চিটাগাঙ্গের কথা বললো, আমার বাসায় একটু খোলা জায়গা, মানে খোলা মানে আমার সঙ্গে দেশীয় বরগুনা আমার শ্বশুরবাড়ির এলাকা, ওই পুরো বেল্ট আমার যোগাযোগ আছে। প্রচুর ছেলে মেয়ে আসে, অত্যন্ত শাই থাকে, তারা খুব আউটসাইডার ফিল করে, তারা মনে আমরা কি শহরের লোক, আমরা কি এটা পারবো, মানে এই ধরনের একটা আতঙ্ক, প্রচণ্ড কনফিডেন্সের অভাব, এবং মনে হয় যেন ভয় পায়, একটা আতঙ্ক। তারপরে আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। আমি যদি বলি কি খাবো একটু বলো, না আপনি যা দেন, এই যে ও তো বলতে পারে যে আমি আজকে কই মাছ খাবো, কিন্তু এই জিনিসটা আমি খুব ফিল করি যে আমরা ওদের জন্য জায়গা তৈরি করতে পারিনি, যে ওদেরকে ওই পরিবেশে রেখেই বড় জায়গাটা আমরা দিতে পারিনি। আর আমরা অনেক সচেতনতার কথা বলছি, কিন্তু আমরা যদি একটি পরিবার আজকে চরে আছে, তার বাচ্চাটি খুবই মেধাবী, প্রাইমারি স্কুলে পড়ে, বাবা মা একদম দুজনেই নিরক্ষর, সে কার সঙ্গে শেয়ার করবে, তার মাথার ভিতর অনেক কিছু আছে। সেখানে আমার মনে হয় স্কুলের টিচারদের বা প্রতিবেশী যারা একটু শিক্ষিত, তাদেরও দায়িত্ব আছে ওকে কাছে টানার, ওকে কিছু বোঝানোর, ওর প্রশ্নের উত্তর দেওয়ার। সুতরাং এটা সবসময় পরিবারে সীমিত থাকে তা নয়। হ্যাঁ, ইমতিয়াজ ভাই একটু আপনাকে জিজ্ঞেস করছি প্রশ্নটা। আমার মনে হয় আমরা যখন ছোট ছিলাম, আমাদের সানসেট ল ছিল যে সূর্যাস্তর সাথে সাথে ফিরতে হতো, ব্যাটিস খোঁজ নিত যে কোথায় গেছি। এখন কিছুটা হয়তো শিথিল করা হয়েছে, সানসেট লটা এখনও বিভিন্ন পরিবারে আছে, যে সন্ধ্যা হয়ে গেলেই খোঁজ নেওয়া, যে বাবা মা খোঁজ নেয় যে মেয়ে বা ছেলে কোথায় আছে। আমরা যদিও 4 ভাই, ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেটা বলছি, আমরা 4 ভাই, আমার কোনো বোন নেই, কিন্তু আমরাও প্রচণ্ডভাবে, কিন্তু আমার বাবা সেই সানসেট ল কন্টিনিউ করেছে, যখন আমারও ছেলে হয়েছে তখনও কন্টিনিউ করেছে। সে কোথায় গেল, মানে তার কাছে ওই এখনও আমি ছোটই ছিলাম মনে হয়। তো আমার কথা মনে হচ্ছে যে ওটা চেঞ্জ হয় কোনো, কিন্তু ওই মূল্যবোধের চেয়ে আমি যেটাকে নিয়ে আরও সাংঘাতিকভাবে চিন্তিত, যেটা আমি দেখছি যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যেটাকে আমি বললাম যে বাইরের যে অংশ এবং এমনকি শহরের এবং গ্রামের। একটা উদাহরণ দিতে পারি যে এই যে ম্যাট্রিক পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, এবং আমি লিখেছি এ ব্যাপারে যে ঢাকার ছাত্র, সে দেখা যাচ্ছে হয়তো ময়মনসিংহের ছাত্র একই বোর্ডে পরীক্ষা দিচ্ছে। তো আমি বলেছিলাম দিস ইজ আনফেয়ার, কারণ হচ্ছে ঢাকার যে ছাত্র তার সুযোগ অনেক বেশি, সে ব্রিটিশ কাউন্সিল পাচ্ছে, সে আমেরিকান কালচারাল সেন্টার পাচ্ছে, সে এতগুলো এখন তো অল টেলিভিশন চ্যানেল পাচ্ছে, তার ইনফরমেশন ভান্ডার বিরাট। ময়মনসিংহ বা আরও একটু পিছিয়ে যদি যাই, তার একেবারে নেই, কিন্তু পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে সে এক বোর্ডে দিচ্ছে। কিন্তু আরও মুশকিল হলো ময়মনসিংহের খাতা আসছে ঢাকা এবং ঢাকার খাতা যাচ্ছে ময়মনসিংহে, তো ডেফিনেটলি সে মার্ক তো এমনি বেশি পাবে। তো ওই জন্য আমি মনে করি সিরিয়াসলি এটাকে আরও বড় আকারে দেখা দরকার, এবং এর বেশ শাখা প্রশাখা আছে, যে কোথায় গেলে, এমনকি এই যে শহরের চট্টগ্রামটা অতখানি হবে না, এবং রাইটলি পয়েন্ট করেছে, কিন্তু ডেফিনেটলি আমি যদি এখন নেত্রকোনা বলি বা একেবারে আরও জায়গায় যদি আমি স্বরূপকাঠি বলি, পটুয়াখালী বলি, তাহলে কিন্তু একটা অবস্থায় দাঁড়াবে যে তার যে অ্যাক্সেস টু নলেজ, শহরে থাকলে যে অ্যাক্সেস টু নলেজ, এবং যার জন্যই কিন্তু সব প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকায় হয়েছে, এখন পর্যন্ত 2টো বা 3টা হয়তো বাইরে হয়েছে। সরকার যদি নিয়ম করে দিয়েছে আর প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকায় দিবে না, এবং দেখা যাচ্ছে যে পড়ার কারণেই কিন্তু সব ঢাকায়। এই জিনিসটা যদি আমি মানে বড় আকারে না দেখি,
এবং আমি যদি বলি যে না ওই পটুয়াখালীর ছেলে বা স্বরূপকাঠির ছেলে সে আর ঢাকার ছেলে একসাথে পরীক্ষা দিয়ে এবং একই বিসিএসে যাবে, এটা তো অন্যায়, কারণ সে তো ওই অ্যাক্সেস টু নলেজই নেই। সেটা যদি আমি না, তাহলে মূল্যবোধটা কার পরিবর্তন হবে? লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না ডেফিনেটলি at least তার জন্য একটা শহরই মূল্যবোধ দাঁড়াচ্ছে, আর ওখানে আবার আমি যদি বলি স্বরূপকাঠি বা পটুয়াখালী একটা মূল্যবোধ দাঁড়াচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় বড় আকারে দেখা যায়। সেটাই। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে আমাদের গত অনুষ্ঠানে বরাবরের মতো একটা কুইজ পর্ব ছিল। তো এই পর্যায়ে আমরা ওই গত অনুষ্ঠানে কুইজে যিনি বিজয়ী হয়েছেন তার নামটা ঘোষণা করব। এতক্ষণ কুইজ পর্বটা দেখলেন, বিজয়কে রইল আমাদের অভিনন্দন। এবার চলুন মূল আলোচনা আবার ফেরত আসি। 2015-তে আমরা প্লাস বাইরে যারা আছে তাদের মধ্যে যে এতক্ষণ আমরা কথা বললাম সম্পর্ক, ইন্টারঅ্যাকশন, সেটা কি ধরনের হওয়া উচিত? আসলে কমিউনিকেশনটুকু বাড়ানো উচিত, এবং আমার কাছে মনে হয় আমরা এমনভাবে কমিউনিকেট করতে পারি যাতে অন্তত পক্ষে মনে হয় আমার একজন কাজিন যে এখন ইংল্যান্ডে বড় হচ্ছে আমার মতোই, যে সে বাংলাদেশের জন্য এই কথাটুকু আমাকে না বলে যে আমি তো ইংল্যান্ডে থাকি, ওখানে ফ্যাসিলিটিগুলো অনেক বেশি, আমিও যেন অন্তত পক্ষে বলতে পারি আমিও বাংলাদেশে থাকি, তোমার মতো হয়তো ফ্যাসিলিটি আমার নেই কিন্তু আমাদেরও কিন্তু কিছু কিছু ফ্যাসিলিটি আছে। অ্যাবসলিউটলি, আমাদের অনেক কিছু আছে যেটা ওদের নেই। হ্যাঁ, এটুকুই। আর কেউ? আমি মনে করি 2015-কে আমরা এমনভাবে অ্যাকসেপ্টেবল হবে আমাদের কাছে যাতে বাইরের দেশে এবং আমাদের দেশে ইকুয়াল হবে। কখনো আমরা এটা মনে করবো না যে বাইরের দেশে যাচ্ছি আমরা ওর সাথে সামঞ্জস্য না, এবং ওখানকার এসে আমরা এখানে মনে করবে না যে ওরা আমাদের সাথে সামঞ্জস্য না। কখনো এটা মনে হবে না যে বাংলাদেশ এটা কি কোনো একটা দেশ, ছোট দেশ, কখনো এটা মনে হবে না, কখনো বাংলাদেশ এটা মিউচুয়াল রেসপেক্ট, একটা মিউচুয়াল রেসপেক্ট, ওরা আমাদের রেসপেক্ট করবে, আমরা তাই করব। আমরা যারা এখনকার প্রজন্ম তারা 2015 সালে আমাদের বাবা মাকে যেন এতটুকু কমিউনিকেশন কিংবা এতটুকু শ্রদ্ধা থাকে যে আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো না, কিংবা আমাদের বাবা মাকে আমরা আমাদের সাথে রাখবো, যেটা আমরা এখনকার হয়তো অনেক সময় দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম থাকবে না বাংলাদেশে কোনো। মানে আমাদের যেগুলা মূল্যবোধ, আমাদের মূল্যবোধটা এতটুকু উন্নত পর্যায়ে যাবে যে আমরা আমাদের বাবা মাকে শ্রদ্ধা করব এবং আমাদের সাথে রাখবো, যে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবো। যে ছবিটা প্রথমে দেখানো হলো। আচ্ছা, এখন একটু আপনাদের কাছে আসি। শুনলেন তো তরুণ প্রজন্মের 2015 আপা। আমার মনে হয় আসলে যারা প্রবাসী বা অভিবাসী যাই বলি না কেন, তাদের সঙ্গে বাংলাদেশে 2015 সালে আমাদের এই সময়ের ছেলে মেয়েদের যোগাযোগটা খুব গভীর হবে, নিবিড় হবে, এবং তারা তাদের যৌথ এই দেশটাকে একটি মর্যাদার জায়গায় নিয়ে যাবে সারা বিশ্বের চোখের সামনে। আমার মনে হয় বাংলাদেশকে এই 56,000 বর্গ মাইলে দেখাটা আর ঠিক হবে না এই বিশ্বায়নের যুগে। এখন বাংলাদেশ কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং যদি যারা টিভি চ্যানেল জানেন তারা ভালো করে জানবেন যে এই একই অনুষ্ঠান খুব আগ্রহী দুবাই বসেও দেখে, এমনকি বিভিন্ন মালয়েশিয়াতে বসে দেখে। তো এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ডেফিনিশন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং আমি বিশ্বাস করব যে 2015-তে এই ডেফিনিশনটাকে আরও কংক্রিটাইজ হবে, এবং তখন কিন্তু ওই দেশ বিদেশ এই যে ব্যাপারটা অত বড় হয়ে থাকবেন, এবং সেটাই যত কমবে এবং যতই নিবিড় হবে ততই আমার মনে হয় যে আশা করেছিল যে কমিউনিকেশন ইত্যাদি সেটাও কমে আসবে, কিন্তু ওই ডেফিনেশনের বাইরে আমাদের যাওয়া প্রয়োজন। ধন্যবাদ ইমতিয়াজ ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের প্রাণবন্ত আলোচনা। আসলে এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে যেটা প্রযুক্তিগত দিক, যে ইনফরমেশন রেভলিউশন, তথ্য প্রযুক্তির কারণে কিন্তু এখন মানে সত্যিকার অর্থে ন্যাশনাল কোনো বর্ডার কিন্তু নাই, আপনি ঘরে বসেই কিন্তু সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। আর আপনারা দেখলেন তরুণ প্রজন্ম, ইভেন যারা বাংলাদেশেও আছেন কখনো বাইরে যাননি, তারা কিন্তু অনেক কিছু সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখছেন। আবার এটাও সত্যি যতটুকু লেভেলে সব স্তরের তরুণ তরুণীদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্সেস থাকা দরকার, ওই ডিজিটাল ডিভাইডের কারণে এখনও কিন্তু পুরোপুরি হচ্ছে না। এবং যে কথাটা এসছে যারা বাইরে আছেন তারা দেশে আছেন, সবচেয়ে বোধহয় কার্যকরী পন্থা হলো কমিউনিকেশন বাড়ানো। তাতে করে যদি কোনো একটা ভুল ধারণা বা একটা হেজিটেশন থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে। ঠিক যেরকম সেলিনা আপা বলছিলেন যে ঢাকার বাইরে থেকে যারা ওনার আত্মীয়স্বজন আসেন অনেক সময় খুব সংকোচ বোধ করেন, একটা কিছু কি খাবেন সেটাও খোলাখুলি বলেন না। আবার যারা বাইরে থেকেও আসেন তারাও কিন্তু অনেক সময় মনে করেন যে আমরা বোধহয় বাইরের কেউ। ভিতর বাইরের জিনিসটা কিন্তু তখনই আস্তে আস্তে একদম বিলীন হয়ে যাবে যখন আমরা কার্যকরীভাবে কমিউনিকেট করবো। এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের অনেক তরুণ বন্ধুরা বললেন যে একে অপরকে বোঝার চেষ্টা করব।
এবং সেখান থেকেই কিন্তু আমরা যে কথা বলি একটা পারস্পরিক সম্মান বা মিউচুয়াল রেসপেক্ট, ওই জিনিসগুলো আসে। এবং তাতে করে দেখবেন যেসব বাঙালি বাইরে থেকে আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন, তারাও দেশে আসলে মনে করবেন তারা আমাদেরই এক অংশ। আর আমরাও যারা অনেক সময় বাইরে যাচ্ছি বা আমাদের আত্মীয় স্বজন আসছেন আমাদের কাছে, আমরা মনে করব তারা আমাদেরই কেউ। সো সেই একটা আশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আমন্ত্রণ রইল আগামী আমার বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আমার সাথে থাকবার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। সকাল দুপুর সন্ধ্যা কি রাত সৃষ্টির কোনো টানে বিলিয়ে দেব এই হৃদয়টাকে নতুনের আহ্বানে। সুন্দর একটি দেশ এগিয়ে নিয়ে যায় তারুণ্য, সাজাবো স্বপ্নের দেশ। আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ।